পরদিন সকালে সাধু মহারাজ রামকে শিক্ষা দিতে শুরু করলেন। সাধু মহারাজ ছিলেন একজন তপস্বী ব্রাহ্মণ, যিনি বহু বিষয় জ্ঞানী ছিলেন। তিনি এই জ্ঞান রামকে প্রদান করেন। ধীরে ধীরে সময় গড়িয়ে যায়। প্রায় 1 বছর পর একদিন রতনের স্ত্রী গায়ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। গায়ত্রী, আমরা তোমাকে সব জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু তুমি একটু আরাম পাচ্ছ না। এখন আমি কি করব বলো তো? আমি জানি না হঠাৎ আমাদের কি হয়েছে। আমাদের শরীরটা একেবারে শক্ত হয়ে গেছে। আমি নড়তে পারছি না, আর ওঠার ক্ষমতাও পারছি না, আর ওঠার চেষ্টা করলেও উঠতে পারছি না। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। আমি 2-1 ডাক্তারের সাথেও পরামর্শ করেছি, কিন্তু তারা তোমার অসুস্থতা ধরতেই পারছে না। একটা কাজ করো, আমাদের গ্রামের জঙ্গলে এক তপস্বী ঋষি আছেন। তার কাছে গিয়ে তার কাছে নাকি সমস্ত রোগের নিরাময়ের ওষুধ আছে। তার কাছে যাও, আমার অসুস্থতার কথা বলো, দেখবে তার কাছে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা সমাধান থাকবে। ঠিক আছে, তুমি নিজের আর আমাদের ছেলে রামের একটু খেয়াল রেখো। আমি এখনই সেই ঋষির কাছে যাচ্ছি। সাধু মহারাজ, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। এখন একমাত্র আপনি কিছু করতে পারেন মহারাজ। আরে, কি হয়েছে বৎস? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি? তোমার সমস্যাটা আমাকে বলো। সাধু মহারাজ, আমার স্ত্রীর এক অজানা অসুখ হয়েছে। সে বিছানা থেকে উঠতে পারছে না। তার সারা শরীর শক্ত হয়ে গেছে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো উপশম হয়নি। রতন সাধু মহারাজকে সবকিছু খুলে বলে। সব জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু তুমি একটু আরাম পাচ্ছ না। এখন আমি কি করব বলো তো? আমি জানি না হঠাৎ আমাদের কি হয়েছে। আমাদের শরীরটা একেবারে শক্ত হয়ে গেছে। আমি নড়তে পারছি না, আর ওঠার ক্ষমতাও পারছি না, আর ওঠার চেষ্টা করলেও উঠতে পারছি না। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। আমি 2-1 ডাক্তারের সাথেও পরামর্শ করেছি, কিন্তু তারা তোমার অসুস্থতা ধরতেই পারছে না। একটা কাজ করো, আমাদের গ্রামের জঙ্গলে এক তপস্বী ঋষি আছেন। তার কাছে গিয়ে তার কাছে নাকি সমস্ত রোগের নিরাময়ের ওষুধ আছে। তার কাছে যাও, আমার অসুস্থতার কথা বলো, দেখবে তার কাছে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা সমাধান থাকবে। ঠিক আছে, তুমি নিজের আর আমাদের ছেলে রামের একটু খেয়াল রেখো। আমি এখনই সেই ঋষির কাছে যাচ্ছি। ও, তোমার স্ত্রীর খুব গুরুতর অসুখ হয়েছে? আরে, ইনি তো আমার বাবা। ইনি এখানে কেন এসেছেন? সাধু মহারাজ, আমি জানি এটা একটা গুরুতর অসুখ। আপনার কাছে কি এর কোনো প্রতিকার নেই? আপনার কাছে তো সব রোগেরই সমাধান থাকে। বৎস, আমার কাছে এরও সমাধান আছে। এই জঙ্গলে একটা নদী আছে। আমি এর সঠিক অবস্থান জানি না, কিন্তু ওই নদীতে গোলাপি পদ্ম ফুল আছে। সেগুলোর মধ্যে নিশ্চয়ই একটি সাদা পদ্ম ফুলও থাকবে। তুমি যদি সেই ফুলটি ছিঁড়ে তোমার স্ত্রীকে খাওয়াও, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে সাধু মহারাজ, আমি এখনই গিয়ে সেই ফুলটি খুঁজে আনছি। না বৎস, তুমি এটা করতে পারবে না। একমাত্র তোমার ছেলেই এটা করতে পারবে। একমাত্র সেই এটা করলে তোমার স্ত্রী সুস্থ হবে। কিন্তু সাধু মহারাজ, আমার ছেলে তো এখনো খুব ছোট। ওর বয়স মাত্র 1.5 বছর। তাহলে বৎস, ওর বড় হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একমাত্র সেই এটা করতে পারে। অন্য কেউ করলে তোমার স্ত্রীর কোনো উপকার হবে না। এটা ছাড়া কি আর কোনো উপায় নেই? না বৎস, আর কোনো উপায় নেই। এটাই একমাত্র উপায়। সাধু মহারাজ, আমার স্ত্রী তো বিছানা থেকে উঠতেও পারছে না। দয়া করে অন্য কোনো উপায় একটু বলুন। সত্যি বলতে আর কোনো উপায় নেই। তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার ছেলে যখন বড় হবে, সে ওই নদী থেকে একটি সাদা পদ্ম এনে তার মাকে খাওয়াবে, আর কেবল তখনই সে সুস্থ হবে। এটা শুনে রতন সেখান থেকে চলে যায় এবং তারপর রাম সেখানে আসে। সাধু মহারাজ, আমি ওই নদী থেকে সাদা পদ্ম এনে আপনাকে দেব। ওরে বৎস, তোর ফুল আনলে কাজ হবে না। কেবল রতনের ছেলেই ওই সাদা পদ্ম ফুল দেখতে পাবে। কেবল তার ছেলেই এটা করতে পারে। হ্যাঁ, ইনি আমার বাবা। কি বললি রাম? উনি তোর বাবা? তাহলে তুই আগে বলিসনি কেন যে উনি তোর বাবা? আমি তো তাকে বলে দিতাম যে
তোর সৎমা তোর সাথে খারাপ ব্যবহার করেছে। সাধু মহারাজ, আমি চাই না যে আমার জন্য তাদের মনোমালিন্য হোক। আমি বাবা মা দুজনকে খুব ভালোবাসি। যদিও আমার মা তার ছেলে বলে আমাকে মনে করেন না, কিন্তু আমি তাকে আমার মা বলেই ভাবি, কারণ তিনি আমাকে বড় করেছেন। আর আজ তার এই অবস্থা, আজ তার অবস্থা খুব খারাপ। আপনি আমাকে শিখিয়েছেন কারোর প্রতি বিদ্বেষ না রাখতে এবং ক্ষমা করে দিতে। তাই আমি আমার মাকে সুস্থ করতে চাই। বা বৎস, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই আমার শিক্ষা ঠিকঠাক গ্রহণ করেছ। হ্যাঁ, আমি আপনার সমস্ত শিক্ষা খুব ভালোভাবে গ্রহণ করেছি। এখন আমি ওই নদীতে গিয়ে সাদা পদ্ম ফুলটি খুঁজে আনবো। যাও বৎস, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে। তুমি অবশ্যই সফল হয়ে ফিরবে। সাধু মহারাজের কথা শুনে রাম নদীর দিকে রওনা দেয়। অনেকক্ষণ খোঁজার পর সে একটি সাদা পদ্ম ফুল দেখতে পায়। আরে, ওই তো সাদা পদ্ম ফুল। সাধু মহারাজ আমাকে ঠিক এটাই আনতে বলেছিলেন। এখন আমি এটা নিয়ে আশ্রমে যাব। এই বলে রাম নদীর থেকে সাদা পদ্ম ফুলটি তুলে আনে। অবশেষে আমি পদ্ম ফুলটা খুঁজে পেয়েছি। কি সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন হাতে একটা ঝকঝকে হীরা ধরে আছি। এখানে আর সময় নষ্ট করব না, এক্ষুনি আশ্রমে যাব। আমার মা বাবা খুব অসুস্থ। রাম ফুলটি নিয়ে আশ্রমে এসে পৌঁছায়। আরে বৎস, তোমার আসতে অনেক দেরি হয়ে গেল। মহারাজ, নদীতে এই সাদা পদ্ম ফুলটি খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। আমি অনেক কষ্ট করে খুঁজেছি, আর পাওয়া মাত্রই এখানে নিয়ে এসেছি। ঠিক আছে বৎস, এখন আমরা দুজনে মিলে এই ফুলটা তোমার মায়ের কাছে নিয়ে যাব। সাধু মহারাজ এবং রাম দুজনেই রতনের বাড়ির দিকে রওনা দেয়। রতন, রতন। আরে সাধু মহারাজ, আর রাম, হ্যাঁ বাবা, আমি তো তোমাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে বাবা? হ্যাঁ, আমি প্রতিদিন তোমার জন্য কত আকুল হয়েছি। হ্যাঁ, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা? হ্যাঁ, আর কোথায় গিয়েছিলে? এখন এসব কথা বাদ দাও। প্রথমত, তোমার ছেলে রাম এই সাদা পদ্ম ফুলটি এনেছে। তুমি অবিলম্বে এই ফুলটি তোমার স্ত্রীকে খাওয়াও, তাহলেই সে সুস্থ হয়ে উঠবে। সাধু মহারাজের পরামর্শ অনুযায়ী রতন তার স্ত্রীকে সাদা পদ্ম ফুলটি দেয় এবং গায়ত্রী তা খায়। অল্প সময়ের মধ্যে গায়ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ওহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, সাধু মহারাজের কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান আছে। দেখো, আমি শুধু তার কারণেই সুস্থ হয়েছি। গিন্নি, এই সাধু মহারাজ বাইরে দাঁড়িয়ে আছেন। এসো এসো, আমরা দুজনেই তাকে ধন্যবাদ জানাই। গায়ত্রী বাইরে আসতে রামকে দেখে হতবাক হয়ে যায়। ওহ, ও এ তো রাম। ও এখানে কি করে এলো? সাধু মহারাজ, এবার আপনি বলুন, রাম কিভাবে এই সাদা পদ্ম ফুলটি আপনার সাথে নিয়ে এলো? হ্যাঁ, আর আমার ছেলে এতদিন কোথায় ছিল? আমি তো সারা গ্রাম জুড়ে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। শোনো বৎস, তোমার ছেলে আমার কুঁড়ে ঘরে আমার সাথে থাকতো। একদিন আমি ওকে জঙ্গলে কাঁদতে দেখি। আমি ওকে জিজ্ঞেস করি ও কেন কাঁদছে, আর ও আমাকে বলে যে ওর মা ওর সাথে খারাপ ব্যবহার করে। ও চায়নি যে ওর বাবা মায়ের মধ্যে ঝগড়া হোক, তাই ও বাড়ি ফিরতে চায়নি। তাই আমি ওকে আমার কুঁড়ে ঘরে নিয়ে আসি, আর ও আমার সাথেই থাকতে শুরু করে। আর যখন তুমি তোমার স্ত্রীর চিকিৎসার জন্য আমার কুঁড়ে ঘরে এসেছিলে, তখন আমাদের সব কথা ও শুনে ফেলে। এরপর সাধু মহারাজ তাদের সব কথা খুলে বলে। সাধু মহারাজ, আমি চাই না যে আমার জন্য তাদের মনোমালিন্য হোক। আমি বাবা মা দুজনকে খুব ভালোবাসি। যদিও আমার মা তার ছেলে বলে আমাকে মনে করেন না, কিন্তু আমি তাকে আমার মা বলেই ভাবি, কারণ তিনি আমাকে বড় করেছেন। আর আজ তার এই অবস্থা, আজ তার অবস্থা খুব খারাপ। আপনি আমাকে শিখিয়েছেন কারোর প্রতি বিদ্বেষ না রাখতে এবং ক্ষমা করে দিতে। তাই আমি আমার মাকে সুস্থ করতে চাই। বা বৎস, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই আমার শিক্ষা ঠিকঠাক গ্রহণ করেছ। হ্যাঁ,
আমি আপনার সমস্ত শিক্ষা খুব ভালোভাবে গ্রহণ করেছি। এখন আমি ওই নদীতে গিয়ে সাদা পদ্ম ফুলটি খুঁজে আনবো। যাও বৎস, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে। তুমি অবশ্যই সফল হয়ে ফিরবে। অনেকক্ষণ খোঁজার পর সে একটি সাদা পদ্ম ফুল দেখতে পায়। আরে, ওই তো সাদা পদ্ম ফুল। সাধু মহারাজ আমাকে ঠিক এটাই আনতে বলেছিলেন। এখন আমি এটা নিয়ে আশ্রমে যাব। এই বলে রাম নদীর থেকে সাদা পদ্ম ফুলটি তুলে আনে। অবশেষে আমি পদ্ম ফুলটা খুঁজে পেয়েছি। কি সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন হাতে একটা ঝকঝকে হীরা ধরে আছি। এখানে আর সময় নষ্ট করব না, এক্ষুনি আশ্রমে যাব। আমার মা বাবা খুব অসুস্থ। রাম ফুলটি নিয়ে আশ্রমে এসে পৌঁছায়। আরে বৎস, তোমার আসতে অনেক দেরি হয়ে গেল। মহারাজ, নদীতে এই সাদা পদ্ম ফুলটি খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। আমি অনেক কষ্ট করে খুঁজেছি, আর পাওয়া মাত্রই এখানে নিয়ে এসেছি। ঠিক আছে বৎস, এখন আমরা দুজনে মিলে এই ফুলটা তোমার মায়ের কাছে নিয়ে যাব। তার মানে তুমি আজ শুধু রামের কারণেই ভালো আছো? হ্যাঁ, দেখো গিন্নি, তুমি মা হিসেবে তোমার কর্তব্য পালন করতে পারোনি, কিন্তু আমার ছেলে সন্তান হিসেবে তার কর্তব্য পালন করেছে। যাকে তুমি নিজের ছেলে বলে মনে করতে না, সেই তোমার জীবন বাঁচিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। আমি একটা গুরুতর ভুল করেছি। আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই, তবু আমাকে ক্ষমা করে দাও। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো বৎস, দয়া করে ক্ষমা করে দাও। মা, আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আর আমাকে লজ্জা দিও না। আমি শুধু জানি যে যদিও আমি তোমার নিজের সন্তান নই, কিন্তু তুমি তো আমাকে বড় করেছো, আর এটাই তো একজনের মায়ের কর্তব্য। তুমি আমাকে ছেলে বলে মনে না করো তো কি হয়েছে? আমি তোমাকে আমার মা বলেই মনে করি, আর সব সময় তাই করব। এই কথা শুনে গায়ত্রীর চোখে জল চলে আসে। কন্যা, দেখলে, যাকে তুমি নিজের ছেলে মনে করতে না, তার কারণেই আজ তুমি বেঁচে আছো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আসুন সাধু মহারাজ, আমরা আশ্রমে ফিরে যাই। আমার মা ভালো আছেন, এর চেয়ে বড় আনন্দ আর কিচ্ছুতে নেই। তার মানে তুমি আমাদের সাথে থাকবে না? হ্যাঁ রাম? না বাবা, আমি চাই না আমার জন্য তোমাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হোক, তাই আমি তোমাদের থেকে দূরেই থাকবো। রাম বাবা, তুমি এখন আমার উপর রেগে আছো? তুমি তোমার মায়ের কথা শুনবে না? আমি তোমার কাছে শপথ করে বলছি, তুমি আমাদের ছেড়ে যাওয়া, তুমি 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 যদি আমাদের ছেড়ে যাও, আমি বাঁচতে পারবো না। তুমি আমাদের সাথে এখানে থেকে যাও। কিন্তু মা। রাম, তোমার বাবা মা ঠিকই বলছেন, তোমার তাদের সাথেই থাকা উচিত। আমি তোমাকে বাবা মায়ের কথা মেনে চলতে শিখিয়েছি, আর আমার কুঁড়ে ঘরটা কাছের জঙ্গলেই। তুমি যখন খুশি আমার কাছে আসতে পারো, আমিও মাঝে মাঝে তোমার কাছে আসবো। কিন্তু মা। ঠিক আছে সাধু মহারাজ, আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের উপর থাকবে। তোমরা সবাই সুখে শান্তিতে জীবন কাটাও। ঠিক এইভাবেই গায়ত্রীর চিন্তা ভাবনা বদলে যায় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।